জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় আজ। বহুল আলোচিত এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতার আছে ৬ জন। তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বাকি ২৪ আসামি পলাতক রয়েছেন। গ্রেফতারকৃতদের হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট অভিযোগ গঠন করে ২৭ আগস্ট থেকে শুরু হয় আবু সাইদ হত্যা মামলার বিচার। তদন্ত কর্মকর্তা সহ সাক্ষ্য দেন ২৫ জন। প্রসিকিউশন বলছে, সাক্ষীদের জবানবন্দি ও দালিলিক তথ্য উপাত্তে তারা মামলা প্রমাণে সক্ষম হয়েছেন। তবে আসামি পক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন ট্রাইব্যুনালের কাছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আরিফ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের রায়কে ঘিরে কেমন পরিস্থিতি দেখছেন ট্রাইব্যুনালে, আমাদের জানাবেন। জুলাই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের প্রথম যে শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় আজকে ঘোষণা করা হবে এবং ট্রাইব্যুনাল ২-এ সেই রায়টি ঘোষণা করা হবে। ট্রাইব্যুনাল ২ আমরা সবসময় দেখি যে 10:30টার দিকে বসে এবং আজকেও যেটি জানতে পেরেছি সেই রায়টি আসলে 10:30টার দিকেই হয়তো শুরু হতে পারে। এবং এই যে আবু সাইদের মামলা, আপনি জানেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের এই মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছিল। এর মধ্যে বেরবির যে উপাচার্য তিনি রয়েছেন, তিনি সহ ৩০ জন আসামি রয়েছেন এবং ৩০ জন আসামির মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মানে ৬ জনের যদি নাম একটু বলে রাখি, যে ৬ জন গ্রেপ্তার রয়েছে তাদেরকে কিন্তু আজকে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেই ৬ জনের নাম, একজন হলেন সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রফিকুল হাসান, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। এই যে ৬ জন, এই ৬ জন কিন্তু এই আজকে ইতিমধ্যেই ট্রাইব্যুনালকে এই ৬ আসামিকে আনা হয়েছে এবং আর বাকি যে ২৪ জন রয়েছেন এর মধ্যে প্রধান আসামি কিন্তু সাবেক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। এবং একটু যদি এই মামলাটির আদ্যপান্ত যদি একটু বলি, যে গত বছরের ৮ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে কিন্তু এই আবু সাইদের মামলাটি শুরু হয় এবং এরপরে প্রায় ৫ মাসের বিচারিক কার্যক্রম শেষে এই মামলাটি কিন্তু রায়ের জন্য অপেক্ষমান ছিল ২৭ জানুয়ারি। এর মধ্যে ২৫ জনের কিন্তু সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং ২৫ জন যে সাক্ষ্য দিয়েছেন এর মধ্যে এই আবু সাইদের বাবা ছিলেন। এই মামলায় কিন্তু সাক্ষ্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ, যিনি এই জুলাই গণ অভ্যুত্থানের সময়কার যারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বদানের একজন কিন্তু ছিলেন হাসনাত আবদুল্লাহ। তিনিও কিন্তু এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এই ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে কিন্তু ২৭ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পর তথ্য উপাত্ত পর কিন্তু ২৭ জানুয়ারি কিন্তু এই মামলার একটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয় এবং পরে আমরা এবছরের গত ৫ মার্চ কিন্তু এই মামলার রায়ের জন্য আজকের দিনটি ধার্য করা হয় ট্রাইব্যুনাল ২ থেকে। এই যে মামলাটি বলছে যে ২০২৪ সালের ১৬ জুলাই কিন্তু আবু সাইদ নিহত হয়েছিলেন। যে গণ অভ্যুত্থানটি চলছিল বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটি চলছিল সেই আন্দোলনের সময় এবং আবু সাইদের এই হত্যাটা কিন্তু এই গণ অভ্যুত্থানকে অন্যরকম ভাবে অন্যদিকে মোড় দেয়, যেটি ৫ আগস্ট যে সরকার পতন হয় সেই সরকার পতনের দিকে মোড় দেওয়ার শুরুটা কিন্তু এই আবু সাইদকে দিয়ে হয়েছিল, আবু সাইদের হত্যা দিয়ে। যেটি আপনারা দেখেছেন ২ হাত প্রসারিত করে আবু সাইদ দাঁড়িয়েছিলেন, সেই ছবি কিন্তু ভাইরাল হয় সেই সময়কার বিভিন্ন সোশ্যাল মাধ্যমে, সামাজিক মাধ্যমে। তারপরেই কিন্তু আসলে এই যে আন্দোলনটি সে আরও বেগ পায় এবং পরবর্তীতে আপনি জানেন যে ৫ই আগস্ট কিন্তু সরকার পতন হয়। আবু সাইদের হত্যা মামলার যেটি বলছেন যে এই হত্যা মামলাকে ঘিরে কিন্তু অন্যরকম একটি আবহ রয়েছে, কারণ প্রথম শহীদ এই জানেন যেটি বলছেন যে প্রথম শহীদ এই গণ অভ্যুত্থানের সময় তাকে ঘিরে, তার মামলার রায়কে ঘিরে অন্যরকম আবহ তৈরি হয়েছে। এর মধ্যে কিন্তু এই যে ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর তিনি কিন্তু প্রত্যাশা জানিয়েছেন তার এই মামলাকে নিয়ে। তিনি বলছেন যে তারা আশা করছেন যে এই মামলায় তারা সর্বোচ্চ যারা এই আসামি রয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি তিনি কামনা করেন এবং প্রত্যাশাও করছেন তারা সর্বোচ্চ শাস্তি পাবেন। এইরকম প্রত্যাশা কিন্তু তাদের রয়েছে এবং তারা বলছেন যে এই সুষ্ঠুভাবে এই মামলার কার্যক্রম তারা
যে তথ্যপাত্র দরকার এই মামলা সন্দেহভাবে প্রমাণিত করার জন্য, সেই তথ্যপাত্র দিয়ে কিন্তু তারা সন্দেহভাবে প্রমাণ করেছেন, সেটিও প্রমাণ করতে পেরেছেন, সেটিও কিন্তু তারা বলেছেন। এই সব মিলিয়ে আজকে মামলাটির রায় হতে যাচ্ছে এবং এটিকে ঘিরে এই যে এই ট্রাইব্যুনালের আশেপাশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু বাড়ানো হয়েছে। আমরা দেখেছি বাইরে র্যাবের সদস্যরা রয়েছেন এবং পুলিশ সদস্যদের আধিক্য আমরা দেখেছি, অনেক পুলিশ সদস্য কিন্তু রয়েছেন এবং সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু বাড়ানো হয়েছে, এই নিরাপত্তাটা সেটি বাড়ানো হয়েছে এবং এটি জানেন যে এই ট্রাইব্যুনালের যে পুনর্গঠিত ট্রাইব্যুনাল, সেই পুনর্গঠিত ট্রাইব্যুনালের চতুর্থ রায় এবং এর আগে 3টি রায় হয়েছে, শেখ হাসিনা সহ আরও 2টি রায় কিন্তু ট্রাইব্যুনাল হয়েছে, ট্রাইব্যুনাল 2-এ এটি দ্বিতীয় রায়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী SM আরিফ। যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া 6 সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ সকাল থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। সকাল 7:30 থেকে শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 150টি ভোট কেন্দ্র ও তার আশেপাশের এলাকায় 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। 250 সেনাবাহিনীর সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। এছাড়াও 8 প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আসনটিতে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবেদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, বগুড়ায় ভোট গ্রহণ সম্পর্কে আরো তথ্য জানাচ্ছেন বগুড়া ব্যুরো চিফ লতিফুর করিম। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া 6 সংসদীয় আসনের ভোট গ্রহণ আজ সকাল থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গত 12ই ফেব্রুয়ারি বগুড়াতে এই আসনটিতে বিজয়ী হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি এই আসনটি ছেড়ে দেওয়ার কারণে এই আসনটি শূন্য হয়, ইসি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই ধারাবাহিকতায় আজ সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, এই আসনটিতে 150টি ভোট কেন্দ্রের ভোট শান্তিপূর্ণ করার জন্য র্যাব, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও 18টি নির্বাহী ম্যাজিস্ট্রেট, 2টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা দায়িত্ব পালন করছেন। আমি এখন এই ভোট কেন্দ্রে অধিকাংশ ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি যে এখন পর্যন্ত সকাল থেকে ভোটারদের উপস্থিতি সবেমাত্র শুরু হয়েছে। আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই। বগুড়া জেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু হাসান সাহেবের সঙ্গে আমি একটু জানবো আজকে ভোটের পরিস্থিতি তারা কেমন দেখছেন। ধন্যবাদ। আপনি আজকে সকাল থেকে যে শুরু হয়েছে ভোট গ্রহণ, আপনি ভোটের পরিবেশ কেমন দেখছেন, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আজকে 9 তারিখ উপনির্বাচনের, আজকে আমাদের রেজাউল করিম বাদশাহের প্রতীকে আমরা নির্বাচন করছি। আপনারা জানেন ইতিমধ্যে ভোটাররা ঘুম থেকে ওঠার পরে আমরা দেখলাম আস্তে আস্তে তারা আসা আরম্ভ করেছে এবং ভোট কেন্দ্রে যাওয়া আরম্ভ করেছে। আমরা আশা করি বগুড়ার মাটিতে আসলে সবাই আমরা মিলেমিশে থাকবো। অবশ্যই বগুড়ার মাটিতে ধানের শীষের প্রতীক বিপুল ভোটে বিজয়ী করবে, কারণ এটা বিএনপির ঘাঁটি। এই ঘাঁটিতে বরাবরই বিএনপি পাশ করে। আমরা আশা করি শান্তিপূর্ণভাবে বিএনপি বিপুল ভোটে পাশ করবে এবং শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে আমরা আশা রাখি। আপনি জানলেন যে বগুড়া জেলা যুব দলের সাধারণ সম্পাদক, উনি জানালেন যে ভোট শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। তো আমি এই বিষয়ে বগুড়ার একজন সিনিয়র সাংবাদিক, গণমাধ্যম কর্মী শামীম সরকার বিদ্যুতের সঙ্গে জানতে চাইব উনি ভোটের পরিবেশটা কেমন দেখছেন। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। আমরা যতটুকু বিভিন্ন কেন্দ্রের ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে এবং পরিবেশ সম্পর্কে তথ্য নিয়ে আমরা যতটুকু জেনেছি, কোথাও এখন পর্যন্ত তেমন কোনো বড় রকমের অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে আপনি জানলেন যে বগুড়ার সকালের যে ভোটের যে পরিস্থিতি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ভোটের পরবর্তীতে আমি আরও জানিয়ে দিব, যদি নতুন কোনো তথ্য থাকে সেটা আপনাকে পরবর্তী লাইভে জানিয়ে দিব। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।
এদিকে শেরপুর ৩ আসনেও সাধারণ নির্বাচনে ভোট চলছে। সকাল থেকে শ্রীবর্দী ও ঝিনাইগাতি দুটি উপজেলার ১২৮টি ভোট কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর ৩ আসন। জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে স্থগিত হওয়া নির্বাচনে বিএনপির ও জামায়াত সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। নির্বাচনী এলাকায় দুটি উপজেলার সীমান্তবর্তী সিঙ্গাবরুণা, রানীশিমুল, নলকুড়া, ধানশাইল ও কাংসা ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আসনটিতে ১২৮টি ভোট কেন্দ্র রয়েছে। শ্রীবর্দী উপজেলায় ২,৫২,৬০৪ জন ভোটার, ঝিনাইগাতি উপজেলায় ১,৫২,৬০৪ জন ভোটার রয়েছেন। দর্শক, এই মুহূর্তে শেরপুর থেকে ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আলম। শামীম, শেরপুর ৩ আসনে উপনির্বাচনের এখন পর্যন্ত পরিস্থিতি কেমন দেখছেন, আর ভোটাররা কি বলছেন আমাদের জানাবেন। এখানে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। শ্রীবর্দী এবং ঝিনাইগাতি ১৭টি ইউনিয়ন, একটি পৌরসভায় নিয়ে গঠিত এই ৩ আসন। এই ৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল এর মৃত্যু হয় এই আসনটি স্থগিত হয়ে যায়। তারপর নতুন তফসিল ঘোষণার পরে এই আসনে বিএনপি প্রার্থী দানের শীষ মাহমুদুর হক রুবেল জামাতের প্রার্থী মাসুদুর রহমান এই নির্বাচনে অংশগ্রহণ করে। এই দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা হয়েছে ৪,১৩,৩৭৭ জন। এখানে ভারতের গ্যাসা এই দুই উপজেলায় হওয়ায় এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী ভোটার সংখ্যা ১৬,০০০। তবে আমি জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এই নির্বাচন সুস্থ রাখতে আমরা ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও দুই উপজেলা পর্যবেক্ষণ কমিটিও গঠন করা হয়েছে। এই ছিল আমার কাছে শ্রীবর্দী এবং ঝিনাইগাতি ৩ আসনের নির্বাচনের সংবাদ। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেরপুর থেকে ভোটের খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীম আলম। গাজীপুরে পর্যাপ্ত শয্যা ও শিশু আইসিইউ সংকটে হামের চিকিৎসা ব্যাহত হচ্ছে। বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। জ্বর ও শরীরের লালচে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। তবে রোগীর চাপ বাড়লেও পর্যাপ্ত শয্যা এবং জরুরি শিশু আইসিইউ না থাকায় চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবকরা। গাজীপুর থেকে চঞ্চল খানের রিপোর্ট। গাজীপুরে নতুন করে দেখা দিয়েছে হাম আতঙ্ক। জ্বর, কাশি আর শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে শিশু রোগী। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। অনেক অভিভাবকের অভিযোগ, জরুরি শিশু আইসিইউ না থাকায় গুরুতর অসুস্থ শিশুদের দ্রুত চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ঠান্ডা নিয়ে আসছিলাম, আগে ট্রিটমেন্ট দিচ্ছে, এটা 6 দিন চলছে, আবার এটা দিচ্ছে। এদিকে রোগীর চাপ বাড়লেও হাসপাতালে নেই পর্যাপ্ত শয্যা। 3টি রুমকে আইসোলেট করে একই বেডে একাধিক শিশু এবং মেঝেতে রেখে চিকিৎসা দেওয়ায় নতুন করে সংক্রমণের শঙ্কা অভিভাবকদের। রোগীর পরিমাণ একটু বেশি, তো এই জন্য একটু প্রত্যেক সিটে 2 জন করে, আবার রাত্রে ফ্লোরেও থাকতে হচ্ছে। যাদের আইসিইউ সংকট, এখানে আইসিইউ ব্যবস্থাটা ওইভাবে পায় না, এটা একটা দুর্বলতা। আইসিইউ সংকট কাটাতে আইসিডিডিআরবির উদ্ভাবনী যন্ত্র দিয়ে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। অক্সিজেন তাদেরই লাগে যাদের নিউমোনিয়া থাকে। সাধারণত নিউমোনিয়া থাকলে আমরা ফ্লুইড দিয়ে থাকি, অক্সিজেন দিয়ে থাকি, আর অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। আর অক্সিজেন বেশি প্রয়োজন হলে আমরা আইসিডিডিআরবি উদ্ভাবিত ডিভাইসের মাধ্যমে দিচ্ছি। হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ হওয়ায় সরকার টিকাদান কার্যক্রমে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। গাজীপুরেও এই টিকাদান অব্যাহত রয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। সদরের 2টা ইউনিয়নে যথারীতি বাড়িয়া এবং মির্জাপুরে আমরা হামের টিকা দিচ্ছি।
এটা হচ্ছে রুটিন ওয়ার্কের বাইরেও। আর এমনিতে সবগুলো উপজেলাতেই আমরা রুটিনলি হামের টিকা দিয়ে যাচ্ছি। গাজীপুরে হাম আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। দ্রুত শিশু আইসিইউ চালু করা এবং চিকিৎসা সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। হাসপাতালগুলোতে শিশু ওয়ার্ডে হামে আক্রান্ত শিশুর সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত চিকিৎসা সেবা বাড়ানো না গেলে এবং টিকাদান কর্মসূচি জোরদার করতে না পারলে এই হামে আক্রান্ত শিশুর অবস্থা কিন্তু জটিল হতে পারে, ধারণ করতে পারে মহামারী আকার। চঞ্চল খান, মাই টিভি, গাজীপুর। গত মঙ্গলবার থেকে জাতীয় সংসদের অধিবেশন সকাল ও বিকেল 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে। আজও কিছুক্ষণের মধ্যে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন, যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। জাতীয় সংসদের অধিবেশনের আজকের আলোচ্য সূচির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ইন্না, আপনাকে ধন্যবাদ সকালের সংবাদে মাই টিভিতে আমাকে যুক্ত করার জন্য জাতীয় সংসদ ভবন থেকে। হিন্দা, আপনি জানেন যে আজকে যে সংসদ অধিবেশনটি সেটি 2 সেশনে চলবে। সকাল 10:30 থেকে একটি, দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই 2 সেশনে সংসদ অধিবেশন চলবে। এটি চলার একটি কারণও রয়েছে। 133টি যে অধ্যাদেশ বিগত সরকারের আমলে গৃহীত হয়েছিল, সকল রাজনৈতিক দলগুলো মিলে যেটি একমত হয়েছিল, সেই 133টি অধ্যাদেশকে আইনে রূপান্তর করার জন্য কিন্তু পর্যাপ্ত সময় নেই। এই অল্প সময়ের মধ্যেই কিন্তু সেগুলো করতে হবে, যে কারণে 2 সেশনে গত 3 দিন ধরে 2 সেশনে জাতীয় সংসদ বসছে এবং সেই সংসদ অধিবেশনে কিন্তু বিভিন্ন অধ্যাদেশ উপস্থাপনের পর সেগুলো আইন আকারে প্রস্তাব করা হচ্ছে। আজকে জাতীয় সংসদ ভবনের যে প্রথম সেশন বসবে, সেই সেশনে প্রথমেই সড়ক পরিবহন মন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রীর জন্য প্রশ্নোত্তর পর্ব রয়েছে। সেই প্রশ্নোত্তর পর্ব শেষে 71 বিধির আওতায় প্রাপ্ত যেটা নোটিশ রয়েছে সেগুলো নিষ্পত্তি করা হবে। এরপর আজকে আমরা যতদূর জানতে পেরেছি যে আজকে সংসদে মোট 12টি বিল উত্থাপন করা হতে পারে এবং যেটি সংসদ সদস্যরা যদি একমত হয় তাহলে সেই 12টি অধ্যাদেশ আইন আকারে পাশ হতে পারে। এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটি জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন বিল 2026, তারপর শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন বিল 2026, এরপর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2026, তারপর পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল 2026, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল, তারপর বাংলাদেশ শ্রম সংশোধন বিল, স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2026, আইনগত সহায়তা প্রদান সংশোধন বিল, জাতীয় মানবাধিকার কমিশন রোহিতকরণ পুনঃপ্রচলন বিল, এরপর সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের যে আইনটি সেটি রোহিতকরণ বিল, তারপর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিল 2026। এই 12টি যে অধ্যাদেশ সেটি আজকে সংসদে উত্থাপন করা হতে পারে বিল আকারে, এবং সেটি যদি জাতীয় সংসদ সদস্যরা, সরকার এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা কিংবা সর্বাধিক সংখ্যক বেশি সংখ্যক সদস্যরা একমত হন তাহলে এই বিলগুলো আইন আকারে গৃহীত হতে পারে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিগত সরকারের সময় যে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেই 133টি অধ্যাদেশের প্রায় সবগুলোই আইন আকারে গৃহীত হতে পারে। তবে বেশ কয়েকটি নিয়ে দ্বিমত রয়েছে, সেগুলো নিয়েও তারা বলেছেন যে চিফ হুইপ যেটি জানিয়েছেন যে সরকার এবং বিরোধী দলের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সেই বিষয়গুলো নিষ্পত্তি করা হবে। অর্থাৎ চলতি অধিবেশনেই এই 133টি অধ্যাদেশের সুরাহা করা হবে। কিছুক্ষণ পরেই সংসদের অধিবেশন শুরু হবে, সকাল 10:30টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু গতকাল আমরা যেটি দেখেছি 10:30টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি আধা ঘন্টা পরে অর্থাৎ সকাল 11টায় শুরু হয়েছে। তবে আজকে আমরা আশা করছি যে সকাল 10:30টায় সংসদের অধিবেশন শুরু হবে। যেহেতু অনেকগুলো বিল সংসদে উত্থাপন করা হবে সেহেতু যথাসময়ে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করছি, এবং সংসদে বিলগুলো উত্থাপন হলে কোন কোন বিলগুলো পাস হয় সেগুলো আমরা পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইন্না, জাতীয় সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে তথ্য। ইন্না। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় সংসদ ভবন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। যাচ্ছি পরবর্তী সংবাদে।
ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে সংযুক্ত আরব আমিরাত নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে এসেছে। সকাল 8:37 এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট যোগে শাহ আলমের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম গত 1 এপ্রিল আমিরাতের ফুজাইরাস্ত দিব্যা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল 6টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন। একটি মারামারি, কিন্তু তার জেরে তিনটি মামলা, আর সেই মামলার ভয়ে প্রায় পুরোশূন্য পুরো গ্রাম। আতঙ্ক, পালিয়ে বেড়ানো আর বিচার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে বাসিন্দাদের। প্রতিনিধি মাসুদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। ঘটনার সূত্রপাত পারিবারিক বিরোধ থেকে। 15 বছর আগে বিয়ে হওয়া এক দম্পতির মধ্যে দীর্ঘদিনের কলহ। অভিযোগ, স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করে বিদেশে চলে যাওয়ার পর বিষয়টি জানতে গেলে শ্বশুরবাড়ির লোকজন হামলা চালায় স্ত্রীপক্ষের উপর। এতে আহত হন অন্তত 4 জন। প্রথমে ভুক্তভোগী পক্ষ মামলা করে 17 জনের বিরুদ্ধে, গ্রেফতার হয় 1 জন। কিন্তু প্রশ্ন উঠেছে, এর পরপরই মাত্র কয়েকদিনের ব্যবধানে আদালত ও থানায় আরও 2টি পাল্টা মামলা। দুটির বাদী বয়স্ক নারী, একজনের বয়স 55 আর একজনের 70। অভিযোগ, ঘটনার 8 দিন পর তদন্ত ছাড়াই মামলা নিয়েছে পুলিশ। পুলিশের সুস্থ তদন্ত ছাড়া ওনাদের মামলা নিছে, তাও আবার 8-10 দিন পরে যায়। পুলিশে কোনো তদন্ত নেয় নাই, কোনো কিছু নেয় নাই, মামলা হয়ে গেছে। তারা 7 দিন পরে মামলা করছে, কোন ভিত্তিতে করছে? তাদের বাড়িতে বম ফলাইছে, তারা আমাদের মিথ্যা মামলা দিচ্ছে। মামলার চাপে গ্রাম ছেড়ে পালিয়েছেন অধিকাংশ পুরুষ। পরিবারগুলো পড়েছে অনিশ্চয়তায়। আমার স্বামী মারামারির মধ্যে আসলো না, হ্যাঁ আসলো যে দোকানে ডেকোরেশনের 12 টাকা দিয়ে দিলে। আমাকে তো দোষ নাই, হ্যাঁ অন্যায় করলো আর আমাকে পোলাপান আটকাইলো। তবে পাল্টা অভিযোগ অস্বীকার করেছে প্রতিপক্ষ। তাদের দাবি, গ্রেফতারের ভয়ে নিরাপত্তাহীনতায় তারাও মামলা করতে বাধ্য হয়েছেন। মামলা করছে, আমার বাড়িতে নুট করছে, আমার বাড়িতে মাইর দই করছে, আমার স্বামীর এক সপ্তাহ পর যখন আমার বাগনাটারা ধরে নিয়ে গেছে, তারপরে আমরা শুরু করছি মামলা করা। পুলিশের দাবি, কোনো পক্ষকে ছাড় দেয়া হচ্ছে না। প্রতিটি মামলায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই মামলাগুলো আমরা যথাযথ গুরুত্বের সাথে তদন্ত করব এবং ক্ষতিগ্রস্ত যেন সত্যিকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন বিচার থেকে বঞ্চিত না হয়। তবে একই ঘটনায় একাধিক মামলা, তাও বয়স্ক নারীদের বাদী হয়ে এখন অপেক্ষা তদন্তের। আর বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে পুরো গ্রাম। তামান্না সাদিকা, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানি তেল সংকট প্রকোপ আকার ধারণ করায় দিশেহারা হয়ে পড়েছেন যানবাহনের চালকেরা। সংশ্লিষ্টদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় কয়েকদিন পর পর পেট্রোল পাম্পগুলোতে সীমিত আকারে তেল দেওয়ার কারণে বাড়ছে যানবাহনের দীর্ঘ লাইন। ফলে জ্বালানি তেল বিক্রি শুরুর কয়েক ঘন্টার মধ্যেই এসব পাম্পের মজুদ শেষ হওয়ায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও বেশিরভাগ মানুষকে খালি হাতে ফিরতে হচ্ছে বলে অভিযোগ করেছেন মোটরবাইকের চালক সহ সংশ্লিষ্টরা। সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে ভোজ্য তেল অবৈধভাবে মজুদের অভিযোগে 2 ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার জেলা প্রশাসন, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে তেল মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স হাজি ট্রেডার্সকে 20,000 টাকা এবং সাধু স্টোরকে 5,000 টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদ হোসেন। র্যাব 6 এর কোম্পানি কমান্ডার জায়েনউদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, অবৈধ মজুদ রোধ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যশোর শহরতলির নীলগঞ্জ এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে 43,044 লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক গোডাউন মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোজ্য তেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ পণ্য মজুদ করা হয়েছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। রাজবাড়ীতে বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভিন। সভায় মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা ও গ্রামীণ খেলাধুলা সহ নানা কর্মসূচি কথা জানানো হয়। নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। সকলকে সম্প্রীতির সঙ্গে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। বিয়ানীবাজার 52 বিজিবির অভিযানে সীমান্তের দুবাক এলাকা থেকে 1.25 কোটি টাকা দামের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন এর অধিনায়ক মোহাম্মদ আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তল্লাশির সময় ট্রাকের উপরিভাগে পাথর দ্বারা কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য 1,75,16,400 টাকা। তবে অভিযানের সময় ট্রাকটির চালক ও তার সহযোগীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে ট্রাকটি ফেলে পালিয়ে যায়। মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব 20 ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স বাংলাদেশ দলের অন্যতম সদস্য ইউসুফ আলীকে গণসংবর্ধনা দিয়েছে গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা। বুধবার বিকেলে রোহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার এনামুল হক, বাফুফের অনূর্ধ্ব 19 দলের কোচ আব্দুর রাজ্জাক, গোমস্তাপুর থানার ওসি নূরে আলম, সংবর্ধিত ফুটবলার ইউসুফ আলীর পিতা গোলাম মর্তুজা, রোহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক আতিকুর রহমান সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। গাজীপুরের শ্রীপুরে মুফতি মুফাজ্জল হোসাইন কাশেমীর নেতৃত্বে আলেম, উলামা ও বিভিন্ন শ্রেণীর পেশায় প্রায় শতাধিক ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন। শ্রীপুরের মাওনা চৌরাস্তা বেগম আয়েশা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা এহসানুল হক যোগদানকারীদের স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের কথা বলে। তিনি সবাইকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৌরসভার 9 নং ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ নিয়েছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। উপজেলার শফিপুর বাজার এলাকায় পৌর যুবদলের 9 নং ওয়ার্ড যুবদলের সভাপতি SM শফিকুল ইসলামের আয়োজনে এ অভিযান চালানো হয়। পৌরসভার ব্যস্ত সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শিরোনামে এ কর্মসূচি পালন করা হয়। চন্দনাইশকে ঘিরে উন্নয়ন ভাবনা তুলে ধরতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ত্রৈমাসিক চন্দনাইশ এর মোড়ক উন্মোচন ও সংলাপ। নগরীর জেলা শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে ত্রৈমাসিক চন্দনাইশের সম্পাদক জসিম উদ্দিন ও মুখপাত্র তানভীর আহমেদ সিদ্দিকের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ। সংলাপে বক্তারা বলেন, চন্দনাইশের টেকসই উন্নয়নের জন্য সরকারি মেগা প্রকল্প গ্রহণ জরুরি। কৃষি সম্প্রসারণ ও কারিগরি প্রশিক্ষণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত দেন তারা।